হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ দিয়ে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মহাবিদ্রোহের ফলাফল নিয়ে। মহাবিদ্রোহ বলতে 1858 খ্রিস্টাব্দে যে বিদ্রোহ সংঘটিত হয়েছিল সেই বিদ্রোহের ফলাফল নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত ফোর্থ সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 5 এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ডিটেলসটাও একটু বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে কি কি পেয়ে যাচ্ছ? তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, এছাড়া হাই কোয়ালিটি নোটস, এছাড়া রেকর্ডেড ক্লাস এবং কি 100% কমন সাজেশন। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো আলোচনার বিষয় প্রথমেই বললাম যে 1858 খ্রিস্টাব্দে যে মহাবিদ্রোহ সংগঠিত হয়েছিল সেই বিদ্রোহের কি ফলাফল নিয়ে, ঠিক আছে, বিশেষত শাসনতান্ত্রিক ফলাফল বলা যায়, ঠিক আছে, বা এই বিদ্রোহের ফলাফল নিয়ে। তো দেখো, প্রথমতম হলো হচ্ছে যে কোম্পানি শাসনের অবসান, ঠিক আছে, এই বিদ্রোহের অন্যতম গুরুত্বপূর্ণ এক ফলাফল যে কোম্পানি শাসনের অবসান, ঠিক আছে। তো দেখো, বলা হয়েছে যে মহাবিদ্রোহের পরবর্তীকালে ব্রিটিশ সরকার উপলব্ধি করে যে ভারতের মতো বৃহৎ সাম্রাজ্যের শাসনভার একটি বণিক সম্প্রদায়ের হাতে ছেড়ে দেওয়া নিরাপদ নয়। এজন্য 1858 খ্রিস্টাব্দের 2 আগস্ট ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 প্রণয়ন করে এবং এই আইনের মাধ্যমে ভারতের কোম্পানি শাসনের অবসান ঘটে এবং কি হয়, ভারতের শাসনভার ব্রিটিশ সরকার বা মহারানী ভিক্টোরিয়ার হাতে অর্পণ করা হয়, ঠিক আছে। তো দেখো, বলা যায় যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করতে এসেছিল, ভারতবর্ষে বাণিজ্য করতে এসেছিল, কিন্তু ধীরে ধীরে তারা কি করে, শাসনতান্ত্রিক ক্ষমতা ভোগ করতে শুরু করে, ঠিক আছে। কিন্তু যখন এই 1858 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ সংগঠিত হয় বা বলা যায় যে ভারতের সর্বস্তরের মানুষেরা কিন্তু এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল, ঠিক আছে, যার ফলে এই বিদ্রোহ এক মহাবিদ্রোহে পরিণত হয় বা বলা যায় যে বিরাট আকার ধারণ করে, ঠিক আছে। তো এই বিদ্রোহ কার বিরুদ্ধে হয়েছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ভারতবাসী করেছিল, ঠিক আছে, ভারতের সকল স্তরের মানুষজন। তো এই বিদ্রোহের পরবর্তীকালে ব্রিটিশ সরকার বুঝতে পারে যে এই যে একটা বণিক সংস্থা বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে বা বলা যায় যে এত বড় ভারতবর্ষকে শাসন করা কোম্পানির পক্ষে সম্ভব নয়, ঠিক আছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে সম্ভব নয়। এর জন্য তারা এই বিদ্রোহের পরবর্তীকালে এক আইন জারি করে। সেই আইনের নাম কি? ভারত শাসন আইন, ঠিক আছে, বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। তো এই আইন জারি করে কোম্পানির হাত থেকে ভারতবর্ষের শাসনভার কার হাতে চলে যায়? মহারানীর হাতে, ঠিক আছে, ইংল্যান্ডের মহারানী বা বলা যায় যে ব্রিটিশ সরকার বা মহারানী ভিক্টোরিয়ার হাতে শাসনভার চলে যায়, ভারতবর্ষের শাসনভার, ঠিক আছে, যা হলো এই বিদ্রোহের এক অন্যতম গুরুত্বপূর্ণ ফলাফল, যা হলো যে কোম্পানি শাসনের অবসান। তো এতদিন ধরে কোম্পানি শাসন কার্য পরিচালনা করতো বা শাসন ক্ষেত্রে বিভিন্ন হলেছে যে রীতিনীতিগুলি তারা প্রণয়ন করতো, কিন্তু এবার থেকে কে প্রণয়ন করবে? মহারানী, ঠিক আছে। তো দেখো, বলা হয়েছে যে রানীর প্রতিনিধি হিসেবে গভর্নর জেনারেল ভারত শাসন ব্যবস্থা পরিচালনা করতে থাকে, বা ভারতবর্ষে কে আসবে? মহারানীর প্রতিনিধি হিসেবে গভর্নর জেনারেলের পদ সৃষ্টি করা হয়। এই গভর্নর জেনারেল এবার কি করবে? ভারত শাসন করবে, ঠিক আছে। এটি হলো প্রথম ফলাফল। তারপরে দেখো, দ্বিতীয়তম ফলাফলের ক্ষেত্রে বলা হয়েছে যে শাসনতান্ত্রিক পরিবর্তন। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে মহাবিদ্রোহের পর ভারত শাসনের জন্য বেশ কয়েকটি শাসনতান্ত্রিক পরিবর্তনও আনা হয়, ঠিক আছে। এর পাশাপাশি যেমন 1813 খ্রিস্টাব্দের সনদ আইন দ্বারা বোম্বাই ও মাদ্রাজ কাউন্সিলের আইন প্রণয়ন করার ক্ষমতা বাতিল করে, ঠিক আছে। তো সেটি কলকাতা কাউন্সিলের ওপর অর্পণ করা হয়, কিন্তু 1858 খ্রিস্টাব্দের পর এই নীতি প্রত্যাহার করা হয় এবং 1861 খ্রিস্টাব্দে কাউন্সিল অ্যাক্ট
দ্বারা বোম্বাই মাদ্রাজ কাউন্সিলকেও আইন প্রণয়ন করার ক্ষমতা প্রদান করা হয়। তো কি করা হয়েছিল? 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট বা বলা যায় যে সনদ আইন দ্বারা কি করা হয়েছিল, কেবলমাত্র তিনটা যে প্রেসিডেন্সি ছিল, বোম্বাই, মাদ্রাজ এবং কলকাতা, এই তিনটা প্রেসিডেন্সির মধ্যে বোম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সিকে আইন প্রণয়ন করার ক্ষমতা থেকে বাতিল করে দেওয়া হয়। ঠিক আছে, বা বোম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সি কোনো ধরনের কোনো আইন প্রণয়ন করতে পারবে না, এই নীতি গ্রহণ করা হয়েছিল। ঠিক আছে, কিন্তু এই বিদ্রোহের পরবর্তীকালে, মহাবিদ্রোহের পরবর্তীকালে কি করা হয়, যে 1861 খ্রিস্টাব্দে কাউন্সিল অ্যাক্ট জারি করে এই তিনটে প্রেসিডেন্সিকে আইন প্রণয়ন করার ক্ষমতা দেওয়া হয়। তো এতদিন পর্যন্ত কার কাছে ছিল আইন প্রণয়ন করার ক্ষমতা? কেবলমাত্র কলকাতা প্রেসিডেন্সির ওপর। কিন্তু এবার থেকে বা বলা যায় যে এই মহাবিদ্রোহের পরবর্তী কাল থেকে, বিশেষত 1861 সাল থেকে কি করা হয়, বোম্বাই, মাদ্রাজ এবং কলকাতা তিনটা প্রেসিডেন্সিকে আইন প্রণয়ন করার ক্ষমতা দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো এটি হলো অন্যতম একটি শাসনতান্ত্রিক পরিবর্তন। তারপরে দেখো বলা হয়েছে যে এছাড়া নতুন কোনো প্রদেশ গঠিত হলে সেই প্রদেশের জন্য আইনসভা গঠন করা এবং সেখানে ভারতীয় সদস্যদের মনোনয়নের বিধান গৃহীত হয়। ঠিক আছে, বা এই নীতিও গ্রহণ করা হয় যে যদি কোনো নতুন প্রদেশ আবার গঠিত হয় তাহলে সেখানে একটা আইনসভাও থাকবে এবং সেই আইনসভায় ভারতীয় সদস্যদের নিয়োগ করাও হবে। ঠিক আছে, তো এগুলি হলো গুরুত্বপূর্ণ কতকগুলি শাসনতান্ত্রিক পরিবর্তন। তারপরে দেখো এরপরে বলা হয়েছে যে আইন পরিষদে ভারতীয়দের নিয়োগ। ঠিক আছে, তো দেখো বলা হয়েছে যে মহাবিদ্রোহের পরবর্তীকালে ইংরেজ এবং ভারতীয়দের মধ্যে যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে 1861 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইন পাশ করে এবং এই আইন অনুসারে কেন্দ্রীয় আইনসভা পরিষদে এবং বাংলা, মুম্বাই বা বলা যায় যে মাদ্রাজ প্রেসিডেন্সির আইন পরিষদে ভারতীয় সদস্য নিয়োগ করারও ব্যবস্থা করা হয়। তো এই বিদ্রোহের পরবর্তীকালে ভারতীয় এবং ইংরেজদের মধ্যে হচ্ছে যে যোগাযোগ স্থাপনের জন্য, ঠিক আছে, বা সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনা করার জন্য, ভারতীয়রা যাতে পুনরায় বিদ্রোহী হয়ে না ওঠে সেই জন্য কি করা হয়, আইন পরিষদে বিশেষত এই তিনটে প্রেসিডেন্সিতে ভারতীয়দের নিয়োগ করারও ব্যবস্থা করা হয়। ঠিক আছে, এটি হলো গুরুত্বপূর্ণ কতকগুলি শাসনতান্ত্রিক পরিবর্তন যা হচ্ছে যে মহাবিদ্রোহের পরবর্তীকালে হয়েছিল। তারপরে দেখো বলা হয়েছে যে মহারানীর ঘোষণাপত্র। তো এক্ষেত্রে বলা হয়েছে যে ভারতীয়দের মনে ইংরেজ সরকারের প্রতি আস্থা ফিরিয়ে আনার উদ্দেশ্যে 1857 খ্রিস্টাব্দের 1 নভেম্বর মহারানী ভিক্টোরিয়া একটি রাজকীয় ঘোষণাপত্র প্রকাশ করেন। এই ঘোষণাপত্রে বলা হয় যে ব্রিটিশ সরকার আর কোনো ভারতীয় রাজ্য গ্রাস করবে না। ঠিক আছে, এবং সেই সঙ্গে পূর্বে রাজা বা বলা যায় যে রাজ্য বিস্তার নীতি বর্জন করা হবে। ঠিক আছে, তো এই বিদ্রোহের পরবর্তীকালে মহারানী একটি ঘোষণাপত্র পাঠ করেছিলেন যেটি মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত। ঠিক আছে, তো এই ঘোষণাপত্রের দ্বারা ভারতীয়দের মনে পুনরায় ইংরেজদের জন্য আস্থা ফিরিয়ে আনার জন্য বেশ কতকগুলি হচ্ছে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। যেমন বলা হয়েছিল যে আর কোনো নতুন ভারতীয় রাজ্যকে গ্রাস করা হবে না, যতগুলো গ্রাস করা হয়েছে সেগুলোই থাকবে, আর নতুন করে কোনো রাজ্য গ্রাস করা হবে না। ঠিক আছে, এবং পূর্বে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজ্য বিস্তারের জন্য বা নিজেদের সাম্রাজ্য বিস্তারের জন্য যে নীতি গ্রহণ করেছিল সেই নীতিগুলিও বর্জন করা হবে। এবং আরো বলা হয়েছিল যে দেশীয় রাজন্য বর্গের মর্যাদা ও অধিকার রক্ষা করা হবে এবং দত্তক পুত্র গ্রহণের রীতি প্রচলিত থাকবে এবং সত্ত্ব বিলোপ নীতি কি হবে, পরিত্যক্ত হবে। তো এই সত্ত্ব বিলোপ নীতি ছিল রাজ্য বিস্তার নীতি, এই নীতি পরিত্যক্ত হবে বলা হয়। এবং রাজারা দত্তক পুত্র গ্রহণ করতে পারবে না, এটি পূর্বে প্রচলিত ছিল কিন্তু এটিও বাতিল করে দেওয়া হয়। ঠিক আছে, এবং দেশীয় রাজন্য বর্গদের মর্যাদা ও অধিকারও ফিরিয়ে দেওয়া হয়। তো এগুলো হলো কতকগুলি হচ্ছে যে মহাবিদ্রোহের শাসনতান্ত্রিক ফলাফল। ঠিক আছে, বা মহাবিদ্রোহের ফলাফল। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। এই ডিটেলসটা আমি আগেই ক্লাসে দিয়ে দিয়েছি। আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।